আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 18 অক্টোবর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছি আমি আয়েশা বুবলি। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে অভিযান অব্যাহত, নির্ঘুম রাত কাটাচ্ছেন অবৈধ প্রবাসীরা। রেমিটেন্সে 4.5% প্রণোদনা দেবে সিবিএল মানি ট্রান্সফার। ওমানে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে ক্রেডেনশিয়াল দিলেন সুলতান। ওমান সহ বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস উদযাপন। রেমিটেন্স বাড়াতে প্রবাসীদের দাবি মেনে নেওয়ার আহ্বান। চট্টগ্রামের হাটহাজারীতে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি আলেম নিহত। 8 বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ডবোর্ড মসজিদের পাশে। এখানে রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা। আর উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী থাকছে বিশেষ খাবারে বিশেষ ছাড়। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে চলছে সেনাবাহিনীর অভিযান। সোমবার রাতে দেশটির বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল হামরিয়াতে অভিযান চালিয়েছে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামরিয়া থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, স্থানীয় সময় রাত 1টার দিকে 25টি গাড়ি ঢুকে অভিযান শুরু করে। প্রায় 1 ঘন্টা যাবৎ চলে এই অভিযান। প্রবাসীরা থাকে এমন ভবনে প্রবেশ করে রুমে রুমে তল্লাশি করা হয়। প্রাথমিক পর্যায়ে রুমে যাকে পেয়েছে সবাইকে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে যাদের বৈধ রেসিডেন্স কার্ড ছিল তাদেরকে ছেড়ে দিয়ে বাকিদের নিয়ে যায়। রাত্রে 1টা বাজে আছে তো আজকে আমরা 25টা গাড়ি আছে জালিয়ালা গাড়ি আছে 22টা, আর বাস আছে আপনার 3টে, মোট 25টা গাড়ি আছে। মানে বাস আপনার ওই মাদ্রাসার বাস যেগুলো আছে না, মাজারু সাইজের বাস, এই বাস এগুলো আর কি, এগুলো 3 বাস আছে। আর আপনার ওই জালিয়ালা গাড়ি আছে 22টা, মোট 25টা আছে গাড়ি। কাউকে কোনো নির্যাতন করা নাই, কোনো কিছু করে নাই। এমনি মানে রুমে ঢুকি যা পাইছে লোক সবাইরে আপনারা হ্যান্ডকাপ লাগাই, দুইজনরে একসাথে করি হ্যান্ডকাপ লাগাই বাসে উঠাই। আপনার এখানে ব্যাংক আছে, ওই ব্যাংকের সামনে নিচে নি সবাই ওই পতাকা কিনে চেক করি যাতে করে সমস্যা আছে হেতা করে রাখি দিছে, আর বাকি এলা করে ছাড়ে দিছে। আর্মি বেশি ছিল, আর সাদা পোশাকও কিছু আছিল, আপনার পুলিশও কিছু আছিল। পুলিশ কম, আর্মি বেশি আর কি। অভিযানে আর্মির সাথে পুলিশ এবং সাদা পোশাকধারীরাও ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়াও গতকাল সালালাহ, নেজুয়া সহ বেশ কিছু অঞ্চলে অভিযানের খবর পাওয়া গেছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে অবৈধ প্রবাসীদের মাঝে। জানা গেছে, বৈধ কাগজপত্রবিহীন প্রবাসীদের গ্রেফতারে চলছে এই অভিযান। এতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, বৈধভাবে ওমানে গেলেও স্পন্সরের কারণে অবৈধ হয়ে এখন চরম আতঙ্কের মাঝে আছেন। যে কোনো সময় পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে কেউ কেউ রাতে পাহাড়ে পালিয়ে থাকেন। সারাদিনের ক্লান্ত শরীরে নিয়ে যখন একটু বিশ্রাম নিতে যাবেন, ঠিক সেই সময়ই দেখা যায় পুলিশ এসে দরজায় কড়া নাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওমান থেকে এক প্রবাসী আমাদের বলেন, নভেম্বর মাসে ওমানের জাতীয় দিবস, আর এই দিবসের আগে প্রতি বছরই কঠোর চেকিং চলে। এমন অভিযানের মাধ্যমে অবৈধ প্রবাসীদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এদিকে শুধুমাত্র ওমান নয়, বর্তমানে দুবাই, সৌদি, কুয়েত ও মালয়েশিয়াতেও অভিযানের খবর পাওয়া যাচ্ছে। এতে প্রতিনিয়ত আটক হচ্ছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীরা। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। রেমিটেন্সে গতি ফেরাতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারিভাবে প্রবাসীদেরকেও 2.5% প্রণোদনা দেওয়া হলেও এখন থেকে 4.5% প্রণোদনা দেওয়ার ঘোষণা করল সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিভিএল মানি ট্রান্সফার CDN-BHD মালয়েশিয়া। 16 অক্টোবর রাজধানীর কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ রেমিটেন্স মিটআপ 2022 সেমিনারে সরকারের দেয়া 2.5% প্রণোদনার সঙ্গে অতিরিক্ত আরও 2% প্রণোদনার ঘোষণা দেন সিটি ব্যাংকের লিমিটেড ও সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। এ সময় সিটি রেমিট নামে একটি মোবাইল রেমিটেন্স অ্যাপ উদ্বোধন করেন মোহাম্মদ গোলাম সারওয়ার এবং সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান, বাংলাদেশ ব্যাংকের যে 2.5% প্রণোদনা রয়েছে তার উপর অতিরিক্ত আরও 2% প্রণোদনা আগামী 23 অক্টোবর থেকে প্রথম ধাপে 3 মাসের জন্য কার্যকর করা হবে এবং ধাপে ধাপে এর সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। প্রস্তাবিত টাকাটা যে দেশে পাঠাবে, এই পাঠানোর পিছনে দেখা যাচ্ছে একটা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে টাকাটা চলে যায়। আমরা অফিসিয়াল চ্যানেলে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পাই না, সেটা আমরা রেকর্ডে দেখাতে পারি না। এতে করে দেশ অনেক পলিটিক চেঞ্জ হারাচ্ছে। আমরা সেটাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক আরও 2.5% দিয়ে থাকে। আমরা তার সাথে আগামী 3 মাস হবে আমরা 2% আমরা সিটি ব্যাংক সেই দিব যাতে করে রিমিটেন্স সরকারি যে তার উপরে আগামী 3 মাস তারা আরও 2% ব্যাংকের আমি মনে করি এই ধরনের উদ্যোগ আমরা বিলি চাই ব্যাংকিং চ্যানেলে এছাড়া যারা ওই সময় থেকে বাংলাদেশে বৈধ পথে সিবিএল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন, তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রাপ্য প্রণোদনা নেওয়ার ব্যবস্থা নিতে পারেন। তবে আপাতত এই সুযোগ কেবলমাত্র মালয়েশিয়া প্রবাসীরাই পাবেন বলে জানা গেছে। এ সময় রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন প্রবাসীরা। এতে বৈধ পন্থায় রেমিটেন্স প্রবাহের গতি আরও বাড়বে বলেও তারা উল্লেখ করেন। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ওমানের সুলতান হাইতাম বিন তারিখের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। মঙ্গলবার সুলতানের রাজপ্রাসাদ আল আলম প্যালেসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ওমান জেনারেল টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে। এ সময় বাংলাদেশ ছাড়াও আলাদাভাবে সিরিয়া, সুদান, নেপাল, কেনিয়া, হাঙ্গেরি, কুয়েত, শ্রীলঙ্কা এবং রোমানিয়ার রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেন সুলতান। নাজমুল ইসলাম 15তম BCS ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনৈতিক ক্যারিয়ারে শুরু করেন। তিনি জেদ্দা, বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওমানের পূর্বে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রিয়াদ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে বিভিন্ন বয়সী শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক শিশু কিশোরের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ এক মিলন মেলা পরিণত হয়।
এই প্রতিযোগিতা উপলক্ষে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে হবে। শিশু কিশোরদের জাতির পিতার সংগ্রামী জীবন, তার নীতি ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। রেমিটেন্সের গতি ফেরাতে সরকারের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও মিলছে না সুফল। ডলারের রেট বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে অভিযান সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েও বাড়ছে না প্রবাসী আয়। নানা পদক্ষেপ নেওয়ার পরেও চলতি মাসের প্রথম 13 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 77 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 8,162 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে 177 কোটি ডলার। রেমিটেন্স প্রবাহ বাড়াতে বিভিন্ন ছাড় দেওয়ার পরও রেমিটেন্সের গতি কম দেখা যাচ্ছে। 2022-23 অর্থ বছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে 154 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অঙ্ক গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন। যদিও অর্থ বছরের প্রথম 2 মাসে 2 বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্ট মাসে আসে 203 কোটি 78 লাখ ডলার, আর জুলাইয়ে আসে 209 কোটি 63 লাখ ডলার। প্রবাসীরা বলছেন, বিমানবন্দরে হয়রানি বন্ধ, দূতাবাসের সেবায় ইতিবাচক পরিবর্তন এবং পাসপোর্ট সহ দেশের সকল ক্ষেত্রে প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠিত করা হলে বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধি পাবে। অন্যথায় নীরব প্রতিবাদ স্বরূপ তারা অবৈধ চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। এমতাবস্থায় প্রবাসীদের এসব দাবি সরকারের পক্ষ থেকে দ্রুত মেনে নিয়ে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রবাসীরা। চট্টগ্রামের হাটহাজারীতে মোশাররফ হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 17 অক্টোবর সকালে ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোশাররফ হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে পাশের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। গত 14 অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুর রহমান। পাহাড়িকা হাউজিং লোকবিলা বাসায় একজন লোক আত্মহত্যা করিয়াছে। সংবাদ পাইয়া অফিসার ডেস্ককে অবহিত করিয়া সঙ্গে বর্ষ ঘটনাস্থলে আসিয়া মৃত মোহাম্মদ মোশাররফ হোসেন মুরাদ তার ঝুলন্ত লাশ তার বাসার ড্রয়িং রুমে ফ্যানের সাথে লাগানোর রশি দিয়া বলে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ পাই। আপাতত দৃষ্টিতে সে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে জানা যায়। বিস্তারিত তদন্ত সাপেক্ষ অবহিত করা হইবে। মামলা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা অধীন আছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়। শরীরের আঘাতের চিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। সকালে রাত কাটলো, সকাল 9টার আগে একটু আমার বাগনিকে স্কুলের পথে একটু আগাই দিয়ে উনি নাস্তা আনতে গেছে, নাস্তা নিয়ে বাসায় ঢুকছি। বাসায় ঢোকার পরে বাকিটা আমরা পরে ঝুলন্ত অবস্থা দেখছি। আসলে ভাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরব যে অবশেষে গাড়ির চাপায় পিষ্ট হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এক বাংলাদেশি প্রবাসী। নিহত মাওলানা মাইনুদ্দিন নামের উক্ত প্রবাসীর গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায়। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় কর্মস্থলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে গেলে আহত হন মাওলানা মাইনুদ্দিন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত মাইনুদ্দিন গত 18 মাস আগে সৌদি আরব যান। আকামা এবং স্পন্সর না থাকায় গত 6 মাস ধরে অবৈধভাবে কাজ করছিলেন তিনি। মাওলানা মাইনুদ্দিনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে জেদ্দা বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহযোগিতা চেয়েছে তার পরিবার। এর আগে গত 11 অক্টোবর সৌদি আরবে স্থানীয় সময় বিকাল 4টায় মাখাইল আল বিরিক নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলম নামে এক প্রবাসী মারা যান। তার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফফাটা ইউনিয়নের ভূমিরখিল গ্রামে। জানা গেছে, উক্ত প্রবাসী আবহার মাহেল সানাইয়া এলাকায় অ্যালুমিনিয়ামের কাজ করতেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টায় আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন তিনি। বিকালে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গ্রিস থেকে আজ বাংলাদেশি প্রবাসীকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। 17 অক্টোবর রাতে একটি বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। এ নিয়ে চতুর্থবারের মতো গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উক্ত 8 জন প্রবাসী ইতালিতে বৈধতার আবেদন করলে তা বাতিল করে গ্রিস কর্তৃপক্ষ। দেশটিতে অবৈধভাবে বসবাসের সুযোগ না থাকায় তাদেরকে ফেরত পাঠানো হয়। গ্রিস সরকারের তথ্য মতে 2016 সালের পর 2021 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে 19 জনকে ফেরত পাঠানো হয়। সমন্বিত পুলিশি অভিযানে 19 বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর 6 মাস পর চলতি বছরের গেল জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প ও সাইপ্রাস থেকে 27 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এরপর অনিয়মিত বাংলাদেশিদের গণহারে গ্রেফতার করা হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তিতে নতুন জনশক্তি রপ্তানি ও অনিয়মিতদের বৈধ করার কথা ছিল। এরই মধ্যে গতকাল ফের 8 বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিভিন্ন ক্যাম্পে থাকা ও অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আয়েশা বুবলি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।